শেখ হাসিনা প্রচুর মানুষকে অসম্মান করেছেন, তার সরকার করেছে, তার সতীর্থরা করেছে, ঘৃণা ছড়িয়েছেন এবং সেই ঘৃণার ফলাফল তিনি পেয়েছেন। যে অসম্মান তিনি গোটা জাতিকে করেছেন তার চেয়ে বেশি অসম্মানে তাকে বিদায় নিতে হয়েছে। যে বিভাজন তিনি করেছেন সেই বিভাজন নিয়ে একটা দেশ চলতে পারে না। এবং আমি প্রফেসর ইউনূস, বেগম খালেদা জিয়া, এমনকি তারেক রহমানের কথার মধ্য দিয়েও ঐক্যবদ্ধ জাতি করবার একটা প্রয়াস দেখতে পাই। আমি মনে করি যে প্রফেসর ইউনূসের সরকারের উচিত হবে দ্রুত একটা নির্বাচন করা, সংস্কারের যে পুনর্গঠন রাজনৈতিক দরকার বাংলাদেশের জন্য শাসন ব্যবস্থায়, তার জন্য পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যে ডায়ালগ করা দরকার। কন্টিনিউয়াসলি স্টুডেন্টদেরও সেখানে রাখা যেতে পারে। আমি মনে করি যে সেখানে ফ্যাসিলিটেটর হিসেবে কাউকে রেখে জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার একটা জায়গায় নিয়ে এসে সবাই মিলে একটা অঙ্গীকার করে যে নতুন সরকার আসলে এই কাজগুলো করব, এবং যদি না করেন তখন আবার তাদের বিরুদ্ধে সংগ্রাম করবার সুযোগ থাকবে, তাদেরকেও দায়বদ্ধতা, এবং তার নির্বাচনের আগেই সেরকম একটা পাবলিক কমিটমেন্ট আদায় করবার চেষ্টা করা দরকার। অনেক কথা আমি বলে ফেলেছি, আরও অনেক কথা বলবার আছে, কিন্তু যেটা শেষে বলতে চাই যে আমি মনে করি প্রফেসর মোহাম্মদ ইউনূসকে অনেক অসম্মান করেছে, যাকে গোটা পৃথিবী সম্মান দিয়েছে, আমরা তাকে সেই সম্মানটা দিতে পারিনি, মূলত শেখ হাসিনা সরকারের কারণেই। এমনকি শেখ হাসিনাকেও প্রথম একবার প্রফেসর ইউনূস যুক্তরাষ্ট্রে নিয়ে গেছিলেন, তিনিও সম্মান দেওয়ার চেষ্টা করেছেন, কিন্তু বিনিময়ে তিনি অসম্মানই পেয়েছেন। কিন্তু প্রফেসর ইউনূস অনেক বড় মাপের একজন মানুষ, আমরা হয়তো সেটা বুঝিনি। তারও দুর্বলতা থাকতে পারে কোনো ক্ষেত্রে, প্রত্যেকটা ব্যক্তির দুর্বলতা থাকে, কিন্তু আমরা যেন তিনি যতদিন বেঁচে থাকেন, আমরা তাকে গুরুত্ব না দিলেও তিনি কিন্তু পৃথিবীর কোথাও তার থাকার, কোথাও তার সম্মানের অভাব নাই। কিন্তু বাংলাদেশের জন্য, বাংলাদেশ থেকে তাকে কিছু পেতে হবে না, কিন্তু তিনি বাংলাদেশে ছিলেন, আছেন এবং থাকবেন আমি বিশ্বাস করি। আমাদের এই নির্বাচনী প্রক্রিয়া, গণতান্ত্রিক প্রক্রিয়াকে শক্তিশালী করবার মধ্য দিয়ে তিনি একটা নতুন সরকার প্রতিষ্ঠায় করতে নিরপেক্ষভাবে ভূমিকা পালন করবেন তার সরকার। এবং আমি চাইব নতুন সরকারে যারা আসবেন, প্রফেসর ইউনূস যতদিন অ্যাক্টিভ থাকবেন, বেঁচে থাকবেন, তাকে যেন আমরা ব্যবহার করি আমাদের স্বার্থে, বাংলাদেশের স্বার্থে, তরুণদের স্বার্থে, ভবিষ্যতের স্বার্থে। সেটা কিভাবে হতে পারে? আমি মনে করি তার নেতৃত্বে একটা কনসালটেশন বডি করা যেতে পারে, একটা উপদেষ্টা মণ্ডলী নতুন সরকারের জন্য। যারা রাজনীতিবিদ নন তারা হয়তো নতুন সরকারের যে রাজনীতি তার সঙ্গে থাকবেন না, একমত না, ওই দলের সঙ্গে সম্পর্ক নেই, কিন্তু ওই বডিটার সঙ্গে নতুন সরকার বিভিন্ন বিষয় নিয়ে যেন কনসাল্ট করে একটা উপদেষ্টা পরিষদ থাকতে পারে। তাদের কোনো প্রাতিষ্ঠানিক এবং তাদের বেতন ভাতাও দরকার হবে আমি বিশ্বাস করি। এবং ইন্ডিভিজুয়ালি পার্সোনালি প্রফেসর ইউনূসকে আমি মনে করি বাংলাদেশের রোমিং অ্যাম্বাসাডার করা উচিত। তিনি সারা পৃথিবীতে ঘুরে বেড়ান, তিনি যেখানেই যাবেন তিনি অবশ্যই বাংলাদেশের স্বার্থ দেখবেন আমি বিশ্বাস করি, কিন্তু সরকারও তার থেকে সর্বোচ্চ যতটা আদায় করে দিতে পারে আমি মনে করি সেটা করা উচিত এবং সেই লক্ষ্যে কাজ করা উচিত। এবং সব কথা শেষ কথা যেটা দিয়ে আমি আজকের এই আলোচনা শেষ করতে চাই, নতুন সরকার গঠিত হবে, আমি যেটা বুঝি সেখানে এই তরুণদের পরামর্শ থাকবে, এই আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের, সেখানে তাদের সঙ্গে যারা মাঠে যারা দৃশ্যমান ছিলেন, যুক্ত হয়েছিলেন, তারাও হয়তো তাদেরও একটা ইনফ্লুয়েন্স থাকবে। আমি বিশ্বাস করি যে সশস্ত্র বাহিনীর একটা ভূমিকা থাকবে, তাদেরও হয়তো কিছুটা মতামত হবে। সবচেয়ে বেশি মতামত থাকবে যিনি সরকারের নেতৃত্ব দেখবেন প্রফেসর মোহাম্মদ ইউনূস, এবং অন্যান্য রাজনৈতিক দলগুলোর কাছে একটা গ্রহণযোগ্যতার ব্যাপার থাকবে যারা থাকবেন। কিন্তু মূল কথা, যারা থাকবেন শুধুমাত্র বিশেষ কোনো কারণে, কোথাও তার চেহারা দেখা গেছে, কোথাও বিশেষ তার ভূমিকা দেখা গেছে, সেই কারণ নয়। এই সংকটকালে রাষ্ট্র পরিচালনায় সবচেয়ে দক্ষতার পরিচয় যারা দিতে পারবেন, কেউ হয়তো পররাষ্ট্রনীতির ক্ষেত্রে, কেউ হয়তো অর্থনীতির ক্ষেত্রে, কেউ হয়তো যুব সমাজ বা আমাদের খেলাধুলার ক্ষেত্রে, কেউ হয়তো ব্যবসা বাণিজ্যটাকে, ইকোনমিটাকে ঠিক করবার ক্ষেত্রে, ব্যবসা মানে এইসব নানান জায়গা আছে। সেই সব জায়গার কথা বিবেচনা করে একটা শক্তিশালী সরকার যেন গঠিত হয়, প্রতিটা মানুষ যেন দক্ষ হয়, প্রতিটা মানুষ যেন সৎ এবং নিষ্ঠাবান হয়, যাদের নিয়ে আমাদের সমাজে কোনো রকমের প্রশ্ন নেই, এমন মানুষ হয় সবার কাছে। আমি বিশ্বাস করি 10, 11, 15 জন মানুষ খুঁজে পাওয়া খুব কঠিন নয়, এটা একটা কথা। আরেকটা কথা আমি বলি, সেটা আমি বলতে চাই যে গত 15 বছরে শেখ হাসিনা স্বৈরতন্ত্রের বিরুদ্ধে অনেক মানুষ লড়াই করেছেন,
কনসিস্টেন্টলি লড়াই করছেন, দেশের ভেতরে থেকে বাইরে থেকে, চটুল কথাবার্তা বলে নয়। সারা পৃথিবীকে এনগেজ করেছেন অনেক মানুষ, এবং যারা কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পর্কিত না, যারা কোনো রাজনীতিক করবেন না, যারা কোনো, আপনি তাদেরকে ক্রেন ধরে টেনেও, মানে ক্রেন দিয়ে টেনেও আপনি এই উপদেষ্টা পরিষদে ঢোকাতে পারবেন না, তাদের কথা যেন আমরা ভুলে না যাই। এবং তারা প্রত্যেকেই, এদের অনেকেই নানাভাবে নিগৃহীত হয়েছেন, দেশের ভেতরে দেশের বাইরে নানাভাবে অসম্মানিত করা হয়েছে তাদেরকে। তাদের কথা যেন আমরা ভুলে না যাই এবং ওই রেসপেক্টের জায়গাটাতে যেন তাদের রাখি। এবং ভবিষ্যতে প্রফেসর মোহাম্মদ ইউনূসের সরকার, সেই সরকারের ভুল ত্রুটি নিয়ে তারা যখন সমালোচনা করবেন, সেটা যেন সাদরে তিনি গ্রহণ করেন, তার সরকার গ্রহণ করে, এবং তারপরে যারা নির্বাচিত সরকার করবেন তারাও যেন গ্রহণ করেন। কারণ এই ভয়েসগুলো বাংলাদেশের জন্য অনেক বেশি জরুরি, বাংলাদেশের জন্য অনেক বেশি প্রয়োজনীয়, এবং এই ধারাটা যদি তারা অব্যাহত রাখেন, তাদের পরবর্তী প্রজন্মেরও অনেকে এই ধারায় যুক্ত হবেন। এখনো পর্যন্ত বাংলাদেশ একটা জটিল পরিস্থিতির মধ্যে আছে। একটা বড় বিজয়, ঐতিহাসিক বিজয় অর্জিত হয়েছে, জনগণের বিজয়, বাংলাদেশের তরুণদের উদ্যোগে, তরুণদের নেতৃত্বে, যারা রাজনীতির সঙ্গে যুক্ত নয়, কোনো রাজনৈতিক দলের সঙ্গে সেই অর্থে যুক্ত নয়। নিঃসন্দেহে রাজনৈতিক দলের বা তাদের সমর্থক ছাত্র সংগঠনের নেতাকর্মীরা এই আন্দোলনে ছিল, কিন্তু মূল যে স্রোত, যারা ত্যাগ স্বীকার করেছে, যারা উদ্যোগ নিয়েছে, যারা মাঠে ছিল, এবং যারা সাধারণ মানুষকে, বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে এই আন্দোলনে সম্পৃক্ত করতে পেরেছে, 36 দিনের এই আন্দোলনে, 15 বছরে যা হয়নি 36 দিনে সব পাল্টে গেছে। এটা মূলত তাদের আন্দোলন, এটা মূলত তাদের বিজয়, বাংলাদেশের তরুণ সমাজের ছাত্রদের বিজয়। এবং এখানে কোনো রাজনৈতিক দলগুলোর ভূমিকা নেই 15 বছরে, সেটা বলা যাবে না, তারাও অনেক নিপীড়ন নির্যাতন সহ্য করেছেন, কিন্তু এই আন্দোলনটা একেবারেই এক্সক্লুসিভলি ছাত্রদের, তরুণদের, এবং এর সম্পূর্ণ কৃতিত্ব তাদেরকেই দিতে হবে, এই সাফল্যের কৃতিত্ব দিতে হবে। কিন্তু অন্যরা অনেক কাজ করেছেন, অন্যরা হয়তো পরিবেশ তৈরিতে ভূমিকা রেখেছেন, অন্যরা সাফার করেছেন, এগুলো অবশ্যই গুরুত্বপূর্ণ। কিন্তু যদি মোটা দাগে বলা যায় যে এই স্বৈরাচারের বিদায়, এই একনায়কের বিদায়, এই কর্তৃত্ববাদী সরকারের বিদায়, সেটাই তরুণদের জন্য সম্ভব হয়েছে। এবং যেটা বলছিলাম যে তারা কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পর্কিত নয়, এবং এদেরকে আমরা অ্যাপলিটিক্যাল ভাবতাম। বাংলাদেশে একটা বিরাজনীতিকরণ হয়েছে, কিন্তু এই তরুণরা প্রমাণ করে দিয়েছে যে তারা অনেক 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 বেশি রাজনীতি সচেতন, এমনকি অনেক রাজনৈতিক দলের নেতাদের চাইতেও বেশি রাজনীতি সচেতন। তারা দেশটা বোঝে, তারা পৃথিবীটা বোঝে, ভবিষ্যৎটা দেখতে চায়, তাদের স্বপ্ন আছে, আকাশ ছোঁয়া স্বপ্ন আছে। কাজেই এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা যেন আমাদের সকলের মাথায় থাকে। সামনের দিনগুলোতে কি হবে, কি হতে পারে, কি করা উচিত, কিছু কিছু কথা আমি বলে রাখতে চাই। এটা কিছুটা সতর্ক বার্তা। এটা যেহেতু এই প্রক্রিয়ার মধ্যে আমি দীর্ঘদিন যাবত আছি, আমার অভিজ্ঞতা এবং আমার ভাবনা, কেউ সেটা গ্রহণ করতে পারেন, নাও করতে পারেন, আমি আমার মতামতটা রাখতে চাই। আজকেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একটা বড় সমাবেশ করেছেন। আমি মনে করি ইটস এ গুড মুভ। তারা 3 মাসের মধ্যে নির্বাচন চেয়েছে এর আগে, সেটাও একটা গুড মুভ আমি মনে করি। তার মানে 3 মাসই নির্বাচন হতে হবে আমি সেটা বলছি না, আমি বলছি বিএনপির দিক থেকে। এই জনসভায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অসুস্থ অবস্থায় বক্তৃতা করেছেন। আমি মনে করি এটাও একটা বিএনপির দিক থেকে গুড মুভ, যদিও তাদের অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমানও বক্তব্য রেখেছেন। বিশেষ তারেক রহমান এবং বেগম জিয়া, তাদের দুজনের বক্তৃতায় হিংসা, বিদ্বেষ, প্রতিহিংসা, প্রতিশোধ এগুলো বাদ দিয়ে তরুণদের জন্য, বাংলাদেশের জনগণকে সঙ্গে নিয়ে তরুণদের জন্য কাজ করবার কথা বলেছেন। এটাও আমি মনে করি একটা অত্যন্ত অত্যন্ত ভালো সিদ্ধান্ত, অন্তত পাবলিকলি তারা বলেছেন। সংস্কারের কথা বলেছেন, রাষ্ট্র কাঠামোর সংস্কারের কথা বলেছেন, কিছু কিছু নীতিগত সিদ্ধান্তের কথা যেগুলো তারা অতীতে বলেছেন। অনেক সময় আমাদের অনেক সময় মনে হয়েছে যে তারা হয়তো কথা দেবেন, কথা রাখবেন না, বাট এটা ভালো যে এখন পর্যন্ত তারা এটা বলছেন।